আজকে আমি আমার শিরাস্মৃতি গ্রন্থের ৫৭তম অংশ পড়ছি। শুরু করছি। ২১শে আগস্ট গ্রেনেড হামলা। এরপর শ্রমিকরা আমাকে বলে আমরা খালেদা জিয়া কোথায় বসে অফিস করে। আমি বলি এটা অনেক দূর, আমাদের হাতে সময় নেই। এদিকে বি চৌধুরী তার বাসায় তোমাদের জন্য রান্না করে নিয়ে খাবার নিয়ে বসে আছে। এই বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এর মধ্যে আমি শেখ হাসিনার ভাষণ শুনতে পাই। আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে থেকে ভাষণের আওয়াজটা ভেসে আসছিল। তারা সবাই বলল, এই তো খালেদা জিয়ার ভাষণ, কোথায় যেন হচ্ছে। আমি বলি, আরে বোকারা, এটা খালেদা জিয়া নয়, শেখ হাসিনা। তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারো না? তারা অতি আনন্দের সবাই এক বাক্যে বলল, তাহলে সেখানেই আমরা যাব, স্বচক্ষে দেখে বাড়িতে গল্প করা যাবে। আমি তখন ওই দলকে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের দিকে হাঁটতে থাকলাম। দেখি যতই শেখ হাসিনার মিটিংয়ের দিকে হাঁটি, ততই তাদের গতি বেড়ে যায়। অর্থাৎ যত তাড়াতাড়ি শেখ হাসিনাকে দেখা যায়। ওরা ১২ জনে একে অপরের জামা অথবা হাত ধরে একসঙ্গে হাঁটছে। আমরা হাসি পাচ্ছি। সভাস্থলে আনুমানিক ৩০০ গজ দূরে থাকতে বিকট শব্দে ঢাকার আকাশ যেন ভেঙে পড়ল। এভাবে বেশ কিছু আওয়াজ, যেন মাটি কাঁপছিল। ওই এলাকায় ধোঁয়ায় অন্ধকার, বারুদের গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। আমি মনের অজান্তে পিছনের দিকে দৌড় দিলাম। মানুষজন এদিকে ওদিকে ছুটাছুটি করছে। ধোঁয়ার কারণে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। শ্রমিকেরা কে কোথায় গেল কাউকে দেখতে পাচ্ছি না। আমি পীর ইয়েমেনি হোটেলের দেওয়াল ঘেঁষে একটুখানি দেখে নিলাম। যে ট্রাকের উপর শেখ হাসিনা বক্তৃতা করছিলেন, সেই ট্রাকটি দেখা যাচ্ছে। তার পাশে অগণিত মানুষ, আহত মানুষ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। শেষ পর্যন্ত আমিও আর দাঁড়াতে পারলাম না, দৌড়ে গিয়ে আমার হোটেল সম্রাটে গিয়ে উঠি। আমার হোটেল ছিল সেখান থেকে প্রায় ৮০০ থেকে ১০০০ মিটার দূরে। আমি রক্তাক্ত অবস্থায় রিক্সা ভ্যানে করে আইবি রহমান সহ বহু আহত লোকজনকে মেডিকেলে নিয়ে যেতে দেখেছি। শত শত রিক্সা, ভ্যান ও ৫-১০টা অ্যাম্বুলেন্স করে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় রক্তের স্রোত বয়ে যাওয়ার মতো অবস্থা দেখে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। হোটেলে গিয়ে দেখি সবার মধ্যে অস্থিরতা কাজ করছে। কেউ বলছে শেখ হাসিনা সহ অন্তত ৫০ জন নেতাকর্মী মারা গেছেন। ১০-১৫ মিনিট একটু বিশ্রাম করে বি চৌধুরীকে ফোন করে বিস্তারিত জানালাম। তিনি আমাকে বললেন, আপনি কেন ওখানে গেছেন? আমি লেবারদের কথা দেখানোর কথা বলি। তিনি বললেন, আপনি তাদেরকে তাড়াতাড়ি আমার বাসায় নিয়ে আসেন, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে। আমি বলি, আমি তাদেরকে তো খুঁজে পাচ্ছি না, আর হয়তো বাসায় যাওয়া হবে না স্যার। বলে আমি রাস্তায় বেরিয়ে দেখলাম এই ২০ মিনিটের মধ্যে রাস্তায় কোনো জনমানবের চিহ্ন নেই। বাস, রিক্সা কিছুই নেই। রাস্তায় একেবারে ফাঁকা। আমি এখন কোথায় খুঁজবো তাদের? তখন আমার একটা মনে হলো, তাদের শুধু হাইকোর্ট দেখানো হয়েছে এবং হাইকোর্টে ভালো করেই দেখছে, হয়তো বা সেখানে যেতে পারে। তাছাড়া আর কোনো জায়গা তারা চিনতে পারবে না। সম্রাট হোটেলের পূর্ব পাশে রাস্তা সহজে পার হয়ে হাইকোর্টে গিয়ে দেখি আমাদের ১২ জন লেবারের মধ্যে ২ জন শ্রমিক সেখানে দাঁড়িয়ে আছে। আমি তাদের বলি, তোমাদের আর লোক কোথায়? তারা বলে, কাউকে খুঁজে পাচ্ছি না। অনেক লোকের ভিড়ের মধ্যে কে কোথায় আছে, আশা করি সবাই এখানে আসবে। আমরা অপেক্ষা করি। তারপর এক এক করে সবাই সেখানে তাদেরকে পাই। তবে একজনকে দেখি পরনে তার লুঙ্গি নেই, কোনো রকমে গায়ে শার্ট দিয়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করছে, প্রায় দিগম্বর। আমি বলি, তোমার একই অবস্থা? সে বলল, চাচা, লোকের চাপে আমার লুঙ্গি খুলে পড়ে গেছে। পড়ে যাওয়া লুঙ্গি আর খোঁজ করিনি। জীবন বাঁচানো ফরজ কাজ চাচা। কল্যাণপুর বাস স্ট্যান্ডে তাদের ব্যাগ ও কাজের অন্যান্য সামগ্রী আছে। সেখানে তাদের বাড়তি কাপড় চোপড়ও আছে। মনে মনে ভাবলাম, প্রাণ ভয়ে পালাতে গিয়ে যদি নিজের পরনের লুঙ্গি খুলে ফেলে দিগম্বর অবস্থায় রাস্তায় দৌড়ে পালাতে পারে, তাহলে ওদের সঙ্গে আর বেশি সময় দেওয়া যাবে না। এদেরকে ঢাকা শহরে ভালো করে দেখাতে গিয়ে
আমারও মান সম্মান ইজ্জতের কাপড় খুলে যাবে। আমি তাদের বললাম, বি চৌধুরী বাসায় আমরা আর যেতে পারবো না, এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে কল্যাণপুরে যাই। রাস্তায় কোনো যানবাহন বা জনগণ চলাচল করছে না। আমরা কল্যাণপুর যেতে প্রায় 9:30 বেজে গেল। খাওয়ার হোটেল বন্ধ। আমি বড় বড় 12টা পাউরুটি কিনে তাদের বাসে তুলে দিয়ে হোটেলে ফিরে আসি। টেলিভিশনে সব সময় গ্রেনেড হামলার খবর ছাড়া আর কোনো খবরই নেই। আহত শেখ হাসিনাকে দেখতে যাওয়া। পরে জানতে পারি শেখ হাসিনা প্রাণে বেঁচে গেছেন। মারা গেছেন 19 থেকে 20 জন। রাত 12টায় বি চৌধুরী আমাকে ফোন করে বললেন, উনি আমাকে বললেন আগামীকাল দুপুর 12টায় অফিসে আসবেন। যতক্ষণ আমি আপনাকে খোঁজ না করি ততক্ষণ আপনি অফিসে বসে থাকবেন। দুপুর 2টার দিকে বি চৌধুরী স্যার আমাকে ফোন করেন, আপনি কোথায়? আমি বলি, স্যার আমি বাড়িধারায় অফিসে বসে আছি। স্যার বললেন, এক্ষুনি নিচে নেমে আসেন। নিচে আমার জন্য দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে গিয়ে দেখলাম গাড়িতে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল আব্দুল হালিম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গিয়াসউদ্দিন আহমেদ বীর বিক্রম বসে আছেন। আমি গাড়িতে উঠে বসি। তখনও জানি না আমি কোথায় যাচ্ছি। এমন সময় বি চৌধুরী স্যার বললেন, আমরা শেখ হাসিনাকে দেখতে যাচ্ছি। ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবনের সামনে তখন উৎকণ্ঠিত হাজারো মানুষের ভিড়। আমাদের নিচতলায় বসানো হলো। এমন সময় তোফালা আহমেদ আর মোহাম্মদ নাসিম রুমে ঢুকলেন। বি চৌধুরী স্যারের আসার সংবাদ পেয়ে শেখ হাসিনা নিচে নেমে আসেন। শেখ হাসিনা প্রথমে বললেন, এই দুর্দিনে আপনি আমাকে দেখতে আসায় আমি খুব খুশি হয়েছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। বি চৌধুরী ও শেখ হাসিনা একান্তে আলাপ করেন আমাদের সামনেই। শুরুতেই পরিচয় পর্ব শেষে শেখ হাসিনা মেজর জেনারেল আব্দুল হালিম ও ব্রিগেডিয়ার জেনারেল গিয়াসউদ্দিন আহমেদকে বলেন, আপনাদের তো আমাদের দলে থাকা উচিত ছিল, এই নতুন দলে কেন গেলেন? শেখ হাসিনা আমাকে বললেন, আপনার কোন জেলায় বাড়ি? আমি বলি, আমার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। তিনি বললেন, ওখানে তো আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুকের বাড়ি। তৎক্ষণাৎ আমি বলি, নেত্রী, আমাদের জেলায় আপনার দলের সাধারণ সম্পাদকেরও বাড়ি। তখন সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল। সম্ভবত জলিল ভাই গ্রেনেড স্পেন্টারে আহত হন, তাই হয়তো আসতে পারেননি। শেখ হাসিনা প্রায় 1 ঘন্টার বেশি সময় আমাদের সঙ্গে কথা বলেন। বেশিরভাগ সময় বি চৌধুরীর সঙ্গে তার চিকিৎসা বিষয়ে কথা বলেন। তিনি নিজে আমাদের বিদায় দেন এবং কারোর সঙ্গে কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যান। আমি 21শে আগস্টের গ্রেনেড হামলা যেমন নিজের চোখে দেখেছি, তেমনি শেখ হাসিনার সঙ্গে আমার প্রথম কথা হয়। সত্যিই আমি মর্মাহত হয়েছিলাম। এদেশের মানুষ মেরে রাজনীতি করতে হবে, তাও আবার বিরোধী দলীয় নেতাকে। এ কোন কালচারে আমরা নিমজ্জিত হলাম? শেখ হাসিনা দেখে আমার ভাবনায় আসে যেভাবে তার বাবা, মা, ভাই, অন্যান্য নেতাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এমন নারকীয় হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে দেখা যায় না। তারপর শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা। তার জন্ম না হলে আমরা স্বাধীনতা হয়তো পেতাম না। আজ আমাদের সেনাবাহিনী, রাজনৈতিক নেতা, সরকারি ও বেসরকারি চাকরিজীবী এবং ব্যবসা বাণিজ্য করার যে স্বাধীন সুযোগ সৃষ্টি হয়েছে, এ জাতি যতদিন থাকবে ততদিন শেখ মুজিবুর রহমান মানুষের মনে শ্রেষ্ঠ স্থানে বেঁচে থাকবেন। এই কাজটি করেছিলেন 21শে আগস্টের এই পরিকল্পনাই করেছিলেন জনাব তারেক রহমান। 21শে আগস্টের নারকীয় ঘটনার পর থেকে সারা দেশে এক ধরনের শঙ্কা তৈরি হয়। সাধারণ মানুষ পর্যন্ত ভাবতে শুরু করে, এই বুঝি সরকারে পরিবর্তন হবে, যে কোনো সময় ক্ষমতাসীন সরকার পড়ে যাবে, আর হয়তো বেশি সময় নেবে না। বি চৌধুরীর ঘটনার পর থেকে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের প্রত্যেকের উপস্থিতিতে সিরিজ মিটিং করেন এবং আমাদের নতুন দলের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। আমাদের এলাকায় গিয়ে সদস্য সংগ্রহ এবং 21শে আগস্টের বিবরণ তুলে ধরতে বলা হয়েছিল। বি চৌধুরী বললেন,
এখনই আমাদের দলকে সংগঠিত করতে হবে, কারণ তিনি বিশ্বাস করেছিলেন বিএনপি অচিরে ভেঙে যাবে এবং তারা ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে। দেশের অধিকাংশ জ্ঞানীগুণী মানুষ মনে করতে লাগলেন বি চৌধুরীর দল হয়তো এবার বাংলাদেশের রাজনীতিতে একটা জায়গা করে নেবে। আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক ছিলাম, তখনও আমি প্রেসিডিয়াম মেম্বার হইনি, আমি স্যারকে বলে দেই যে প্রত্যেক থানাতে আমাদের সেখানে আমাদের দল যেখানে আমার সংগঠিত হয়েছে বিকল্পধারা সাধারণ মানুষকে আনতে হবে, এতে দলের গতিশীলতা বাড়বে, এতে জনগণের বা আমাদের দলের অন্য কোনো এতে আমাদের দলের কোনো লাভ হলো না। বিএনপির বিরুদ্ধে আন্দোলনের ফসল মূলত আওয়ামী লীগের ঘরেই গিয়ে ওঠে। আমার একমাত্র ছেলের চিকিৎসা, আমার একমাত্র ছেলে আবদুল্লাহ আল আমিন, ডাকনাম রনি, চাকরি করে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সে। হঠাৎ সে কাঁধের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে, ব্যথায় ঘুমাতে পারে না। ঢাকায় অ্যাপোলো হাসপাতালে দেখানো হলে ডাক্তার ব্যথার চিকিৎসা দেয় এবং বলেন এখানে তার চিকিৎসা নেই। আমি আমার ছেলেকে নিয়ে কলকাতা উডল্যান্ড হসপিটালে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর পাহাড়ি ঘোষের চিকিৎসা গ্রহণ করি। ডাক্তার জানান অসুখের নাম স্পাইনাল ডিসবার্জেস। তিনি আপাতত কিছু ঔষধ লিখে দিলে বললেন অপারেশন ছাড়া এই রোগের কোনো চিকিৎসা নেই। উডল্যান্ড অপারেশন করা যাবে বলে তিনি আশ্বস্ত করলেন। আমরা অপারেশনে না করে আবার ঢাকায় ফিরে আসি। কিছুদিন পর আমার ছেলে আমার সাথে পরামর্শ করে থাইল্যান্ডের ব্যাংকক জেনারেল হাসপাতালে যায়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলেন অপারেশন ছাড়া এই রোগের কোনো সমাধান হবে না। আমি ভীষণ চিন্তিত হয়ে পড়ি। অপারেশন করালে যে সুস্থ হয়ে যাবে তা নয়। সব ডাক্তারের একই মত, যদি সঠিক অস্ত্রোপচার না হয় তাহলে প্যারালাইসিস হয়ে যাবে এবং সারা জীবন তাকে হুইল চেয়ারে বসে দিন কাটাতে হবে। আমাদের উদ্দেশ্য অপারেশন না করে যদি ভালো কোনো চিকিৎসা পাওয়া যায়। শেষ পর্যন্ত 2014 সালের 17 নভেম্বর তাকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ডাক্তার রাজেন্দ্র প্রসাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যাই। 18 নভেম্বর দিল্লির অদূরে মেট্রো হসপিটালে ডাক্তার আনন্দ বাজাজ সহ কয়েকটি হসপিটালে পরামর্শ নেওয়া হয়। সেখানে 6-7 জন বিশেষজ্ঞ ডাক্তার মিলে একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত হয় যেহেতু অপারেশন করা খুব জটিল এবং বিপজ্জনক, তাই চিকিৎসা দেন এবং ব্যায়াম করতে বলেন। তবে পরবর্তী আবারও ব্যথা হলে অপারেশন করতে হবে বলে আমাদের জানান। আমরা মনে কিছুটা শান্তি পাই। দিল্লিতে কয়েকজন ডাক্তারের দেখাতে গিয়ে হোটেল বদল করতে হয়েছিল কয়েকবার। শেষে একটা আফগান হোটেলে স্থায়ী হই। আমার ছেলেকে বলি চলো আগ্রাতে যাই, তাজমহল দেখে আসি, মন কিছুটা হালকা হবে। আমিও কোনো দিন দেখিনি। পরের দিন সকাল 11টায় আমরা আগ্রাতে যাই। তাজমহল, লালকেল্লা সহ বহু মোগল আমলে ঐতিহ্যবাহী স্থানগুলো দেখি। তাজমহলের সংক্ষিপ্ত ইতিহাস। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতি রক্ষার্থে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে কখনো শুধু তাজ নামে ডাকা হয়, কখনো কখনো মোগল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক এবং ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজ আকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহলের আসল সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1883 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে
তালিকাভুক্ত করেন। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল এখন একে বলা হয় বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ, মনোমুগ্ধ নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় স্থাপনা, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মোগল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গহর বেগমের জন্ম দিতেই গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পন্ন হয় 1648 খ্রিস্টাব্দে এবং এর চারিদিকে ইমারত এবং বাগান আরও 5 বছর পরে তৈরি হয়।